গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খেলা নয়। আজ প্রথম পর্ব। একদিন ভোরবেলাতেই ঘুম ভেঙে যায়, একদিন অনেক বেলাতেও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। ঘুমের ধরন ধারণ বোঝা খুব মুশকিল। ধীমানের সকালবেলা কোনো তাড়া থাকে না। ধীরে সুস্থে সে তার প্রতিদিনের রুটিন শুরু করতে পারে। কিন্তু যেদিন ভোর 5টায় তার ঘুম ভাঙে, ঘড়ির দিকে তাকিয়ে সে ভাবে আরও তো ঘণ্টা দুয়েক অন্তত ঘুমিয়ে নেওয়া যেত। বিছানার যেদিকে তার বালিশ, তার ঠিক উল্টো দিকের দেওয়াল ঘেঁষা একটা আলমারির মাথায় রয়েছে একটা টাইম পিস। সময় দেখার পর ধীমান আবার পাশ ফিরে ঘুমোবার চেষ্টা করে, কিন্তু তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জেগে উঠেছে, আর ঘুমোবার উপায় নেই। ঘড়ির টিকটিক শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। আশ্চর্য ব্যাপার, ঘড়ি তো 24 ঘন্টাই টিকটিক করে, কিন্তু সেই শব্দটা অনেক সময়ই শোনা যায় না, অথবা খেয়াল হয় না। আর এক সময় প্রতিটি মুহূর্ত পর্যন্ত শোনা যায়। খাট থেকে নেমে পড়ল ধীমান। অন্যদিন 7টা সোয়া 7টায় সে ওঠে, ততক্ষণে খবরের কাগজ এসে যায়। ধীমান নিজেই চা বানিয়ে আবার বিছানায় ফিরে আসে। শুয়ে শুয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়া তার বিলাসিতা। আজ এই অতিরিক্ত 2 ঘন্টা নিয়ে সে কি করবে? কাগজ আসতে অনেক দেরি। অনেকে ভোরবেলা হাঁটতে যায়, ধীমানের ওসব বাতিক নেই। সকালে উঠেই পোশাক পাল্টে জুতো টুতো পরতে তার ভালো লাগে না। স্নান করার আগে সে কিছুক্ষণ যোগব্যায়াম করে নেয়। রোজ কিছুটা ব্যায়াম করা ভালো, কিন্তু ভোরবেলা উঠেই যে ব্যায়াম করতে হবে তার তো কোনো মানে নেই। যেদিন সকালে ভুলে যায় সেদিন বিকালে সে ব্যায়াম করে। এই 38 বছরেও ধীমানের শরীর বেশ সুস্থ সবল, শরীরে মেদ জমেনি। অনেকে তাকে সুপুরুষই বলে, যদিও ধীমান নিজে জানে তার নাক, চোখ, মুখ এমন কিছু কন্দর্পের মতন নয়, সাধারণ মানুষের মতন। ধীমান বারান্দায় গিয়ে দাঁড়াল। একটা বড় ফ্ল্যাট বাড়ির 3 তলা, সামনে 2টো রাস্তার মোড়, মাঝখানে এক চিলতে পার্ক। ট্রাফিক আইল্যান্ডের বদলে সেই পার্ক বাচ্চাদের জন্য তৈরি হয়েছিল। একটা দোলনা আর একটা ঢেক কুচকুচ ছিল, এখন সব ভেঙে চুরে গেছে। অনেকে সেখানে নোংরা ফেলে, রেলিং ভাঙা। ওই পার্কটার দিকে এখন তাকাতেই ইচ্ছে করে না। ওদিকে চোখ পড়বে বলে ধীমান বারান্দাতেই আসে না বেশি। এ পাড়ার পুরসভার যিনি প্রতিনিধি, সেই প্রাণতোষ বাবুর সঙ্গে ধীমান একবার দেখা করে বলেছিল, বাচ্চাদের ওই পার্কটা যাতে বাচ্চারা ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে পারেন না আপনি? প্রাণতোষবাবু বলেছিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই। সত্যি সত্যি তিনি রেলিং সারালেন, দোলনা টোলনা বসাবার ব্যবস্থা করলেন। মাস 6 মধ্যে আবার রেলিং চুরি, দোলনা ভাঙা। ধীমান কি আবার প্রাণতোষবাবুকে বলতে যাবে নাকি? তিনি নিজের চোখে দেখতে পান না? এর মধ্যেই বেশ আলো ফুটে গেছে। এত ভোরেও রাস্তা দিয়ে অনেক মানুষ যায় এ সময়েও। প্রাতঃভ্রমণকারীদের চেয়ে জীবিকা সন্ধানীদের সংখ্যাই বেশি। ঝাঁক ঝাঁক স্ত্রীলোক এত সকালে যাচ্ছে কোথায়? একটু তাকিয়েই ধীমান বুঝতে পারল, এরা সব ঠিকে ঝি। আজকাল যাদের বলে কাজের মেয়ে, এরা তো গ্রাম ট্রাম থেকে ট্রেনে আসে। এখনই ট্রেন চলতে শুরু করেছে। কাছাকাছি বস্তি তো নেই। পার্ক সার্কাস স্টেশন থেকেও এই রাস্তাটা বেশ দূর, ওরা হাঁটতে হাঁটতে আসে। ঠেলা গাড়িও যাচ্ছে পরপর, তাতে টাটকা তরিতরকারি সাজানো। মাথায় করে তরিতরকারির ঝুড়িও নিয়ে যাচ্ছে কেউ কেউ। কাছেই বাজার। আরও কিছু লোক এমনি খালি হাতেই যাচ্ছে বেশ ব্যস্ত ভঙ্গিতে। এরা কোথায় যায় কে জানে। ঠিকে ঝিরা 3-4 জনের একটি দল বেঁধে কলকল করে কথা বলতে বলতে যাচ্ছে। কি গল্প করে ওরা? যেসব বাড়িতে কাজ করে ওরা, সেসব বাড়ির কর্তাগিন্নিদের সমালোচনা। ধীমান ভাবল, ওরা আমাদের সম্পর্কে ঠিক কি মনে করে তা আমরা কোনোদিন জানতে পারব না।
একটি মেয়ে আসছে একা একা, বছর 16-17 বয়স হবে, আধময়লা ডুরের শাড়ি পরা, বুকের কাছে হাত দুটি জোড় করা, পা ফেলছে আস্তে আস্তে, মুখ নিচু। মেয়েটি এমন কিছু দর্শনীয় নয়, শুধু ওর হাঁটার ভঙ্গিটাই দৃষ্টি আকর্ষণ করে, যেন গভীরভাবে অন্যমনস্ক। দুদিন খুব বৃষ্টি হয়েছে, বাতাসে একটু শীত শীত ভাব। মেয়েটি সেই জন্যেই বোধহয় বুকের কাছে হাত রেখেছে। একটা পাখি আছে, ওড়ার সময় ঢেউয়ের মতন দুলতে দুলতে যায়। পাখিটা এমন কিছু দেখতে ভালো না হলেও তার সেই উড়ে যাওয়ার দোলানিটাই দেখতে ভালো লাগে। এই মেয়েটিরও হাঁটার ভঙ্গি এমন কিছু সুন্দর নয়, কিন্তু অন্যদের মতন নয়। রাস্তার অন্য মেয়েদের তুলনায় সে আলাদা, একা। হয়তো এত ভোরে তার জাগার ইচ্ছা ছিল না। মেয়েটি চোখের আড়ালে চলে গেল। তার একটু পরেই ধীমানের দরজার বেল বেজে উঠল। ধীমান ভুরু কুঁচকাল। এত সকালে তার কাছে কে আসবে? ধীমান একা থাকে। এতখানি বয়স পর্যন্ত সে আর বিয়ে করে উঠতে পারল না। মাঝে মাঝে ভাবে বটে বিয়ের কথা, কিন্তু ইচ্ছেটা তেমন জোরালো হয় না। একা থাকায় তার অভ্যেস হয়ে যাচ্ছে। সংসারী বন্ধু বান্ধবদের দেখে সে ভাবে, আমি অনেক ঝামেলা থেকে বেঁচে গেছি। তার এক বন্ধু অনিশ নিজের মেয়েকে একটি বিশেষ স্কুলে ভর্তি করবার জন্যে পুলিশ কমিশনারকে পর্যন্ত ধরাধরি করেছিল। ধীমানের মুখে একটা বিতৃষ্টার রেখা ফুটে ওঠে। ওসব ধরাধরি তার চরিত্রে একেবারেই নেই। আজকাল নাকি ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করতে না পারলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। ধীমান অন্যের ছেলে মেয়েদের আদর করবে, তার নিজের পিতৃত্বের শখ নেই। ধীমান স্বাবলম্বী। অনেক পুরুষ ছেলেবেলা থেকেই এমনভাবে মানুষ হয় যে বাড়ির কাজকর্ম কিছুই করতে শেখে না। মা বাবা শুধু লেখাপড়ার জন্যই তাড়া দেয়। ট্যাংরা মাছের সঙ্গে পাবদা মাছের কি তফাৎ তা পর্যন্ত ছেলে মেয়েদের শেখায় না। ধীমান যৌথ পরিবারে বর্ধিত হয়েছে। তাকে বাড়ির অনেক কাজ করতে হতো। সে রান্না করতেও জানে, রান্না করতে ভালোবাসে, সেই জন্যই রান্নার কোনো লোক রাখেনি। নিজেরটা নিজেই করে নেয়, মাঝে মাঝে বাইরে খায়। শুধু বাসন মাজা ঘর মোছার জন্য একজন বয়স্কা ঠিকে ঝি আছে, তাও একবেলার জন্য। ধীমানদের বহরমপুরের বাড়িতে খুড়তুতু জ্যাঠতুতু ভাই বোন মিলিয়ে ছিল 11 জন। সব সময় হইচই লেগেই থাকত। এখন ধীমান একা থাকাটা বেশ উপভোগ করে। বয়স্কা ঝিটি আসে সাধারণত 7:30টার সময়। তার আগে কেউ তো বেল দেয় না। ধীমান দরজা খুলে একটু অবাক হল। রাস্তায় যে মেয়েটিকে সে বিশেষ লক্ষ্য করেছিল সেই মেয়েটি। সেই ময়লা ডুরে শাড়ি পরা, বুকের কাছে হাত, মুখে একটা ম্লান ছায়া। পোশাকে গরিব মনে হলেও ঠিক যেন ঝি শ্রেণীর মনে হয় না। ভুরুর রেখায় কিংবা ঠোঁটে কিংবা কোথায় যেন ভদ্র পরিবারের একটুখানি চিহ্ন লেখা আছে। ধীমান জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি মিনমিন করে বলল, মাসির খুব অসুখ, জ্বর আর বমি, কটা দিন আমি এই বাড়ির কাজ করে দেব। তাহলে ঝি শ্রেণীরই মেয়ে। কলকাতার ভদ্র শ্রেণীর বাঙালিরা সব শকেই তালব্য শয়ের মতো উচ্চারণ করে, যেমন মাসি, মিষ্টি, বৃষ্টি। আর কিছু শ্রেণীর মানুষ বলে মাসি, মিষ্টি, বৃষ্টি। এই মেয়েটি কিন্তু মাসিকে মাসি বলল। অসুখ নয়, অসুখ। দরজা থেকে সরে দাঁড়িয়ে মেয়েটিকে ভেতরে ঢুকতে দিল ধীমান। তারপর জিজ্ঞেস করল, তোমার মাসি তো 7:30টায় আসে, তুমি এত সকাল সকাল এলে কেন? মেয়েটি সরাসরি ধীমানের দিকে তাকাচ্ছে না, মাটির দিকে চেয়ে বলল, আমি আরেকটা বাড়িতে কাজ করি। এরপর সে এমনভাবে রান্নাঘরে ঢুকে গেল যেন এই ফ্ল্যাটটা তার চেনা। তার মাসি নিশ্চয়ই তাকে সব কাজের কথা বুঝিয়ে দিয়েছে।
কয়েকদিনের জন্য বদলিতে যারা আসে তাদের কাজ খুব দায়সারা হয়। এই মেয়েটির মুখ দেখলেই মনে হয় সে খুবই অনিচ্ছুকভাবে এসেছে। কাজের মেয়েদের উপর খবরদারি করার অভ্যাস নেই ধীমানের। সে খুঁতখুঁতেও নয়। সে আর মনোযোগ দিল না। নিজের ঘরে ফিরে গিয়ে সে একটা বই খুলে বসল। ধীমান বিজ্ঞান ভিত্তিক উপন্যাস পড়তে ভালোবাসে। প্রতি সপ্তাহে একটি দুটি বই কেনে, পড়া হয়ে গেলে তার বই অন্যদের বিলিয়ে দেয়। মিনিট 10 পরেই রান্নাঘরে একটা ঝনঝন শব্দ হলো। একটা বড় কিছুই ভেঙেছে। খুব সম্ভব ভাত খাওয়ার প্লেট। নতুন জায়গায় এলে সব জিনিসপত্র ঠিকঠাক বুঝে নিতে কিছুটা সময় লাগে। এই মেয়েটির বয়স কম, এখনো ঝিগিরিতে অভ্যস্ত হয়নি। একটা প্লেট ভাঙলে কিছু যায় আসে না। ধীমান মাঝে মাঝে বন্ধুদের নেমন্তন্ন করে খাওয়ায়। তার ওরকম প্লেট আছে 8খানা। একটা কমে গেল। চায়ের কাপে কিংবা খাওয়ার প্লেটে সামান্য একটা ফাটা দাগ দেখা গেলে বা চলটা উঠলেই ধীমান সেটা ফেলে দেয়। ভঙ্গুর জিনিস কখনো না কখনো তো ভাঙবেই। মাঝে মাঝে ডিজাইনটা বদলালেও ভালো লাগে। ধীমান এই জন্যই স্টেইনলেস স্টিলের বাসন ব্যবহার করে না। সেগুলো একেবারে অজর অমর। সারা জীবন একই থালাবাটিতে খাওয়ার কোনো মানে হয়? বইয়ের একটা পৃষ্ঠা উল্টাতে গিয়ে ধীমানের খেয়াল হলো আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কেন। সারা ফ্ল্যাট একেবারে নিস্তব্ধ। আরেকজন মানুষ চলাফেরা করলে, কাজকর্ম করলে কিছু না কিছু শব্দ তো হবেই। মেয়েটা ভয় পেয়ে পালিয়ে গেল নাকি? বই মুড়ে রেখে ধীমান এসে রান্নাঘরে উঁকি দিল। প্লেটের ভাঙার টুকরোগুলো ঝাঁট দিয়ে এক কোণে জড়ো করা। মেঝেতে 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে মেয়েটি। পিঠটা একটু একটু কাঁপছে। ধীমান কিছু বলার আগেই তার উপস্থিতির উত্তাপ পেয়ে সে মুখ তুলে তাকাল। অদ্ভুত ভয়, লজ্জা আর অসহায়তা মাখা সেই মুখ, যেন শিকারীর উদ্যত তীরের সামনে একটি কোণঠাসা হরিণী। 2টি চোখ জলে ভেজা। মেয়েটি আর্ত গলায় বলল, আমি ইচ্ছে করে ভাঙিনি। হাত থেকে হঠাৎ। আপনি মাইনে থেকে কেটে নেবেন। বাড়ির কাজের লোকেরা কোনো জিনিসপত্র ভাঙলে সাধারণত গৃহিণীরা বকাবকি করে। বাংলা সিনেমা এরকম দেখা যায়। ওসব পুরোনো আমলের ব্যাপার। আধিক্যতা দেখানো ধীমানের স্বভাব নয়। সে শুধু বললে, ঠিক আছে, কিছু হয়নি। মেয়েটি তবুও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে, যেন ভয় পেয়ে তার শরীরের জোর চলে গেছে, সে আর উঠে দাঁড়াতে পারছে না। একটি 16-17 বছরের ভীতচকিতা মেয়েকে একজন 38 বছরের যুবকের উচিত এই অবস্থায় হাত ধরে তোলা, 2-একটা নরম বাক্য বলা। কিন্তু একটি কাজের মেয়ে অর্থাৎ ঝিয়ের হাত ধরেন না বাড়ির কর্তা। ধরলে তার অন্য অর্থ হয়। ধীমান সব হাত ধরা টরার মধ্যে নেই। সে গম্ভীরভাবে বলল, রান্নাঘরের কাজ তাড়াতাড়ি সেরে নাও, তারপর ঘরগুলো মুছে দিও। ফিরে গিয়ে ধীমান বই নিয়ে 2 শতাব্দী পরের কাহিনীতে চলে গেল। সে ভেবেছিল চা বানিয়ে ফেলবে, কিন্তু অনেকক্ষণ তার আর খেয়ালই রইল না। আবার একটা শব্দ পেয়ে সে মুখ তুলে তাকালো। বালতি ভর্তি জল আর স্পঞ্জের নেতা হাতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে মেয়েটি, যেন সে অনুমতি চাইছে। গল্পের বইয়ের রেশটা কাটাবার জন্যে কয়েক পলক মেয়েটির দিকে তাকিয়ে রইল ধীমান। তারপর জিজ্ঞেস করল, তোমার নাম কি? মাটির দিকে তাকিয়ে বলল, ইনু। এটাই ওর একমাত্র নাম, না আর একটা ভালো নাম আছে? পদবী বলল না। এই বয়সী মেয়েরা হায়ার সেকেন্ডারি পড়ে। হায়ার সেকেন্ডারি পড়া কোনো মেয়েকে নাম জিজ্ঞেস করলে সে বলবে শ্রীপর্ণা ঘোষ, কিংবা শিউলি দাশগুপ্ত, কিংবা ঋতুপর্ণা মুখার্জি। কাজের মেয়েদের পদবী থাকতে নেই। অনেকের নামও থাকত না আগের দিনে। বহরমপুরের বাড়িতে অনেক কালের পুরনো দাসীটিকে সবাই বলতো পুঁটির মা। সেই পুঁটিকে কেউ কখনো দেখেনি।
পুঁটির মায়ের নামটাও কেউ জানে না। ধাঙর বা মেথরের বদলে আজকাল বলে জমাদার। যে জমাদারটি দুদিন অন্তর বাথরুম পরিষ্কার করতে আসে, ধীমান তার নাম জানে না। নাম ধরে ডাকার কোনো প্রয়োজনও হয় না। ধোপা আসে প্রতি রোববার, তার কি নাম কে জানে। শ্রেণীবিভেদ এখনো এত তীব্র যে সমাজের এক শ্রেণীর মানুষের নাম না জেনেও আমরা দিব্যি কাজ চালিয়ে যাচ্ছি। তাতে আমাদের মানবতা বোধ ক্ষুণ্ণ হয় না। ধীমান একবার ভাবল জিজ্ঞেস করবে, তোমার পুরো নাম কি? কিন্তু জিজ্ঞেস করল না। ইনুকে ঘর মুছতে দিয়ে সে রান্নাঘরে চা বানাতে চলে গেল। ইনুর যে মাসি এখানে নিয়মিত কাজ করে তার নাম চপলা। বেশ গাঁট্টা গোট্টা চেহারা, ধীর স্থির, কম কথা বলে। বিভা ওকে পাঠিয়েছিল। 2.5-3 বছর কাজ করছে, আগে কখনো কামাই করেনি। মানুষের তো 3 বছরে একবার অসুখ হতেই পারে। ধীমান রোজ প্রায় কেটলি ভর্তি চা বানায়, নিজে খায় প্রায় 3 কাপ, বাকিটা কেটলিতেই থাকে। চপলা এসে গরম করে নিয়ে খায়। আগের রাতের বাসি রুটি কিংবা বিস্কুটও বরাদ্দ থাকে তার জন্য। কাজের লোকেদের কিছু খেতে দিতে হয়, চপলা নিজেই নিয়ে নেয় নিজেরটা। ধীমান বারান্দায় বসে কাগজ পড়ছে। ইনু কাজ শেষ করে এসে বলল, আমি যাচ্ছি। ধীমান বলল, কেটলিতে চা আছে, খেয়ে নাও। ইনু বলল, আমি চা খাই না। ধীমান বলল, রুটি ফুটি কিছু নেই? হলদে রঙের 3টে বিস্কুট আছে, কয়েকটা নিয়ে নাও। ইনু বলল, আমি কিছু খাবো না, যাচ্ছি। ধীমান ঘাড় ঘুরিয়ে তাকালো। এর কোনো লোভ নেই দেখা যাচ্ছে। মাসিকে মাসি বলে, মুখের রেখায় ভদ্র পরিবারের ছাপ। এর তো বাড়ি বাড়ি দাসীগিরি করার কথা নয়। কিছু জিজ্ঞেস করলেই নিশ্চয়ই একটা দুঃখের কাহিনী শুনতে হবে, পারিবারিক বিপর্যয় কিংবা দুর্ঘটনা অথবা বঞ্চনার কাহিনী। এরকম হাজার হাজার করুণ গল্প আছে। ধীমানের শুনতে ইচ্ছে করে না। শুনেও তো কিছু প্রতিকার করতে পারবে না সে। ধীমান বলল, ঠিক আছে, যাও। অফিসে ধীমানকে বেশ খাটতে হয়। তাদের ব্যাংকের সঙ্গে একটি বিদেশি ব্যাংকের গাঁটছড়া বাঁধা আছে। ধীমানকে সামলাতে হয় সেই দিকটা। ধার পুনরুদ্ধারের দায়িত্বও তার। এইসব কাজে তাকে প্রায়ই 5:30-6টা পর্যন্ত থাকতে হয়। ব্যাংক থেকে বেরিয়ে ধীমান বাড়ি ফেরে না। সারা দিনের মধ্যে একমাত্র সন্ধেবেলাটাই একা থাকা কষ্টকর। বুড়োদের মতো ধীমানের টিভি প্রোগ্রাম দেখার বাতিক নেই। বাড়িতে তার জন্য কেউ অপেক্ষা করেও থাকে না। অফিসের পর ধীমানের 3টি যাওয়ার জায়গা আছে। অনিশের ফটোগ্রাফি স্টুডিওতে বেশ একটা আড্ডা হয়। অনিশের ফিল্ম ডেভেলপিং আর প্রিন্টিংয়ের ব্যবসাটা ভালোই চলে। তাছাড়া অনিশ অনেক বাংলা হিন্দি সিনেমায় স্টিল ফটোগ্রাফারের কাজ করে। সেই জন্যই তার কাছে ফিল্মের লোকেরা আসে। এছাড়া ধীমান যেতে পারে সুভাষ বিভার বাড়িতে যে কোনো সময়। 2-3 দিন না গেলে বিভা রাগ করে। ধীমান একটা ক্লাবেরও মেম্বার। সেখানে ধীমানের একটা তাস খেলার বন্ধুর দল আছে। তাস খেলা মানে তাসের জুয়া, তবে সাংঘাতিক কিছু জুয়া নয়। বন্ধু বান্ধবদের মধ্যে খেলা। আজ যে হারে কাল সে জেতে। কেউই খুব একটা হারে না। ধীমানের রক্তে একটা জুয়ারির ভাব আছে। পরপর কয়েকবার হারলেই তার জেদ চেপে যায়। 3 তাসে সে ব্লাইন্ড খেলে। তাসের আড্ডাটা অবশ্য রাত 8টার আগে শুরু হয় না। সেজন্য আগে খানিকটা সময় কাটাবার জন্য সে অনিশের কাছে কিংবা সুভাষ বিভার বাড়িতে যায়। আজ বিভা অফিসে ফোন করেছিল দুপুরে। সে চিংড়ি মাছের কচুরি বানিয়েছে। ধীমানকে যেতেই হবে একবার। আজকাল পত্রপত্রিকায় নানান রকমের রান্নার সচিত্র প্রণালী বেরোয়। অনেক বাড়িতে এজন্য খরচ বেড়ে গেছে। বন্ধু বান্ধবদের বাড়িতে নতুন কিছু রান্না হলেই ধীমানের ডাক পড়ে। সবাই ভাবে, আহা, ও বেচারে বিয়ে করেনি, নিজে হাত পুড়িয়ে রান্না করে খায়। কি যে খায় কে জানে। ধীমানের অবশ্য ধারণা অনেক বন্ধুর স্ত্রীর চেয়েই সে ভালো রান্না করে।
সাদার্ন এভিনিউ ছেড়ে একটু ভেতরে কেয়াতলায় সুভাষ বিভার বাড়ি। দোতলা, সামনে একটু বাগান। এরকম বাড়ি কলকাতা শহরে আর বিশেষ টিকে নেই, কিন্তু সুভাষের এই পৈতৃক বাড়ি নানা প্রলোভনেও বিক্রি করার কোনো প্রশ্ন ওঠেনি। সুভাষের অবস্থা সচ্ছল, একটা ব্যবসা প্রতিষ্ঠানের সে অংশীদার। বন্ধুমহলে সুভাষ বিভার নাম দুটি একসঙ্গে উচ্চারিত হয়। সিনেমা থিয়েটারে, পার্টিতে, ক্লাবে ওদের সবসময় একসঙ্গে দেখা যায়। অনেক স্বামী স্ত্রী সব জায়গায় একসঙ্গে যেতে পারে না, কিন্তু বিভাকে বাদ দিয়ে সুভাষ কোথাও যায় না। সুভাষের নিজের তেমন ব্যক্তিত্ব নেই, সে যে বিভার ছায়া। অনেকে অবশ্য জানে এই দম্পতির মাঝখানে ধীমানের একটা বিশেষ ভূমিকা আছে, কিন্তু সেই ভূমিকাটা কি তা যেন ধরা যায় না। অবৈধ সম্পর্কের কথা ভেবে অনেকেই কৌতূহলে শোঁকাশুকি করেছে, কিন্তু এ পর্যন্ত তার ঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিভার চরিত্রে এমন সারল্যের জোর আছে যে তার সামনে এই ধরনের সন্দেহের কোনো ইঙ্গিতও কেউ দিতে সাহস পায় না। গেট ঠেলে ধীমান ভেতরে ঢুকে এলো। একতলায় সুভাষের এক দূরসম্পর্কের পিসি তার দুটি ছেলে মেয়েকে নিয়ে থাকেন। দোতলাটা বিভার নিজস্ব। ওদের একটিমাত্র ছেলে পড়ে দার্জিলিংয়ের কনভেন্টে। সুভাষের পিসির ছেলেটির নাম নিরঞ্জন। পড়াশুনো বিশেষ করতে পারেনি, হায়ার সেকেন্ডারিতে 2 বার ফেল করে অন্য পাড়ার কিছু বখাটে ছেলেদের সঙ্গে মেলামেশা শুরু করেছিল। লেকের পেছন দিকে কিছু ছেলে গুন্ডামি করে বেড়ায়। প্রথমে তারা সাধারণ ছিনতাইতে হাত পাকায়, তারপর ওয়াগন ব্রেকার হয়। নিরঞ্জন এরকম একটা দলে ভিড়ে গিয়ে প্রায় গুন্ডা হতে যাচ্ছিল। এমন সময় ধীমান পোর্ট কমিশনে তার একটা চাকরি জুটিয়ে দেয়। চাকরির এমনই মহিমা এবং সে চাকরিতে যথেষ্ট ওভারটাইম এবং কিছু ঘুষের সুযোগ আছে বলে উপার্জনও ভালো, তাই নিরঞ্জন আবার ভদ্র শ্রেণীতে ফিরে এসেছে। সে আর লেকের ধারে যায় না। বাঁ হাতের লোহার বালা খুলে ফেলেছে। আগে সিগারেট টানত মুঠো করে, এখন বাবুদের মতন 2 আঙুলের ফাঁকে রাখে। তার জন্য পাত্রী দেখা চলেছে। ধীমান সামান্য চেষ্টাতেই নিরঞ্জনের চাকরিটার বন্দোবস্ত করে দিতে পেরেছিল, কিন্তু তাতেই পিসিমা আর তার 2 ছেলে মেয়ে এমনই কৃতজ্ঞ হয়ে পড়েছে যে ধীমানকে দেখলেই জোর করে নিজেদের ঘরে একটুক্ষণের জন্য অন্তত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পিড়াপিড়ি করে দোকানের সন্দেশ বা রসগোল্লা খাওয়াতে চায়। ধীমান এতে অত্যন্ত অস্বস্তি বোধ করে এবং বারবার কৃতজ্ঞতার কথাও সে শুনতে চায় না। সেই জন্যে এই বাড়িতে সন্ধ্যের সময় চুপি চুপি ঢুকে ধীমান প্রায় দৌড়ে দোতলার সিঁড়ি দিয়ে উঠে যায়। বিভাকে যখনই দেখা যায় তখনই মনে হয় যেন এইমাত্র স্নান করে এলো। তার মুখখানা এমনই পরিষ্কার। দোতলার বারান্দাটি আগাগোড়া গ্রিল দিয়ে ঘেরা, সেখানে একটা বেতের চেয়ারের সেট, ধার দিয়ে দিয়ে ফুল গাছের টব, খুব যত্ন করে ফুল ফোটায় বিভা। হালকা রঙের একটা টাঙ্গাইল শাড়ি পরে বসে আছে বিভা। চুল খোলা, মুখটা একটু ঝুঁকিয়ে সে একটা পত্রিকা পড়ছে। যখনই সময় পায় সে কিছু না কিছু পড়ে। ধীমানকে দেখে সে মুখ তুলে মিষ্টি হাসল। ধীমান একটা চেয়ার টেনে বসে পড়ে বলল, এত কম আলোতে তুমি পড়ো কেন? পত্রিকাটি মুড়ে রেখে বিভা বলল, তুমি কাল আসোনি? কাল সন্ধ্যাবেলা কি করলে? ধীমান বলল, কাল কাল তো আসবার কথা ছিল না এখানে। তোমরা কাল চন্দননগর গিয়েছিলে। আমি কাল অফিস থেকে বেরিয়ে, ও হ্যাঁ মনে পড়েছে, এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টে কেন? শেখরের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল থিয়েটার রোডে। শেখর মানে তোমাদের শেখর, সুভাষদার পিস্তুতু ভাই। একসময় আমরা একসঙ্গে সাউথ ক্লাবে টেনিস খেলতাম। আমি যখন হায়দ্রাবাদে কিছুদিন ট্রেনিংয়ে ছিলাম তখন শেখরও কাজ করত ওখানে। ইদানিং যোগাযোগ ছিল না অনেকদিন। শেখর ট্যাক্সি দাঁড় করিয়ে হুইস্কি কিনছিল একটা দোকান থেকে।
সেই ট্যাক্সি নিয়েই এয়ারপোর্টে গিয়ে দিল্লির ফ্লাইট ধরবে। আমাকে জোর করে ট্যাক্সিতে তুলে নিল। শেখর কলকাতায় থাকে? এই বাড়িতে অনেকদিন আসেনি তো। দিল্লি কলকাতায় যাওয়া আসা করে প্রায়ই। সীতা ট্রাভেলসের ডেপুটি ম্যানেজার হয়েছে। তাই এয়ারপোর্টে গিয়ে শুনলাম প্লেন 2.5 ঘন্টা লেট। শেখর আমাকে ছাড়তেই চাইল না। দোতলার রেস্তোরাঁয় বসে আড্ডা দিলাম। কখন বাড়ি ফিরলে? 10:20-25। খেলে কোথায়? এয়ারপোর্ট রেস্তোরাঁতেই তো 2-3 রকম স্ন্যাক্স খেয়েছিলাম। বাড়িতে ফিরে আর কিছু খাইনি। নেশা হয়েছিল? না না, মাত্র 3 পেগ। শেখর অবশ্য বেশি খেয়েছে। খুব বকবক করছিল, নানা রকম উল্টোপাল্টা কথা। ওর দ্বিতীয় বিয়েটা বোধহয় টিকবে না। বাড়ি ফিরে তুমি কি করলে? বিভার এটাই অভ্যেস। সে ধীমানের প্রতিদিনের খবর জানতে চায়। ধীমানের জীবন যেন তার জীবনের অঙ্গ। ধীমান বলল, রেকর্ড প্লেয়ারে একটা ক্যাসেট চালিয়ে হাতে একটা বই নিয়ে শুয়ে পড়লাম। বিভা মুচকি হেসে বলল, তারপর কি ঘটল আমি জানি। ক্যাসেটটা এক সময় থেমে গেল, আলো জ্বলতে লাগলো, বইখানা খসে পড়ল হাত থেকে, তুমি ঘুমিয়ে পড়লে। তারপর রাত 2-2:30-র সময় উঠে তুমি আলো নেভালে। ধীমান হাসতে হাসতে বলল, ঠিক ধরেছ, এরকম আমার প্রায়ই হয়। বেড সুইচ করাও না কেন? টেবিল ল্যাম্পটা তো বিছানার কাছেই, তাও মনে থাকে না। এই সময় সিঁড়ি দিয়ে উঠে এলো এ বাড়ির দারোয়ান। তার হাতে একটা লেসের ঢাকনা দেওয়া বাটি। সে বলল, পিসিমা এটা পাঠিয়ে দিয়েছি দাদাবাবুর জন্যে। পিসিমা কিংবা নিরঞ্জন চট করে উপরে আসে না। এ বিষয়ে বিভার বোধহয় কোনো নির্দেশ আছে। ওরা কেউ ধীমানকে দেখে ফেলেছে। বিভাই বাটিটা নিয়ে ঢাকনা খুলল, গন্ধ শুঁকে দেখল একটু, তারপর বলল, ঘুগনি, মাংসের ছাট আছে, তুমি এটা খাবে? সেই কৃতজ্ঞতার রেশ। ধীমান একটু ইতস্তত করে বলল, কি জানি, খুব একটা ইচ্ছে নেই, কিন্তু পিসিমা পাঠিয়েছেন যখন একটু বোধহয় খাওয়া উচিত। বিভা বলল, এখন নয়, চিংড়ি মাছ সেদ্ধ করে বেটে কচুরি বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। আগে এই বিশ্রী ছাট মাংসের ঘুগনি খেলে স্বাদ নষ্ট হয়ে যাবে, ইচ্ছে হলে পরে খেও। বিভার নির্দেশে ওদের কাজের লোকটি গরম গরম কচুরি নিয়ে এলো। ধীমান চট করে প্রশংসা করে না। প্রত্যেক দিনই প্রশংসা করলে একঘেয়েমির মতন শোনায়। তাই সে বলল, নতুনত্ব আছে। একবার বিদেশ থেকে একজন বিস্কিট এনে দিয়েছিল, তাতে হ্যাম মেশানো ছিল। মাংস দিয়ে বিস্কুট, কিন্তু পচে যায় না। হায়দ্রাবাদে খেয়েছি মুরগির মাংসের আচার, তাও বহুদিন থাকে। তোমার এই কচুরির স্বাদ খুব ভালো হয়েছে, তবে একটু নুন কম। বিভা বলল, আমি তো চেখে দেখতে পারি না, আমি চিংড়ি মাছ খাই না। ধীমান বলল, ও হো, তাই তো, তোমার তো চিংড়ি মাছে অ্যালার্জি, তাহলে একটু বানালে কেন? বিভা বলল, একজন চিংড়ি মাছ খুব ভালোবাসে, তার জন্যই বানিয়েছি। সুভাষদা কোথায়? তোমার সুভাষদাও চিংড়ি মাছের বিশেষ ভক্ত নয়, ওর আজ ফিরতে একটু দেরি হবে। জামশেদপুর থেকে কারা এসেছে তাদের সঙ্গে আলোচনা আছে ক্যালকাটা ক্লাবে। তুমি গেলে না সেখানে? ওসব অফিসের কথাবার্তার মধ্যে আমি থাকি না। তোমরা কাল কি করলে? চন্দননগর থেকে ফিরলে কখন? চন্দননগরে আমার বন্ধু সুদেষ্ণার বিবাহ বার্ষিকী ছিল, ফিরেছি রাত 11:30টায়। ও হ্যাঁ, তোমাকে আসল কথাটাই বলা হয়নি, সেই জন্যই তোমাকে আজ বিশেষ করে ডেকেছি। আজ সারা সকাল আমার মনটা খারাপ ছিল। কি হয়েছে বিভা? কাল অনেক রাতে, তখন 3:10, হঠাৎ টেলিফোন বেজে উঠল। অত রাতে টেলিফোনের আওয়াজ শুনলেই ভয় লাগে। আমাদের শোয়ার ঘরে একটা এক্সটেনশন লাইন আছে, রিসিভারটা আমার দিকেই থাকে। ঘুম ভেঙে গেল। আমি রিসিভারটা তুলতেই একজন আমার নাম ধরে খুব খারাপ কথা বলল। হ্যাঁ, কে কি বলল?
কে তা তো জানি না, নাম বলেনি। তবে একেবারে অচেনা কেউ নয়, আমাদের সম্পর্কে অনেক কিছু জানে। কি বলল? তা তোমার কাছে উচ্চারণ করতে পারবো না, নোংরা ভাষা। আমি সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিলাম। মানুষ শুধু শুধু কেন এরকম খারাপ কথা বলে? আমার মনটা এত খারাপ হয়ে গেল, আর ঘুমিয়ে এলো না। ধীমানের মুখখানা রাগে কালো হয়ে গেল। একজন পাষণ্ড বিভাকে অকারণে দুঃখ দিয়েছে। হাতের কাছে তাকে পেলে ধীমান তার গলা টিপে ধরত। কিন্তু সে কে? দুজনে চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপর ধীমান বলল, নোংরা ভাষাগুলো তোমাকে উচ্চারণ করতে হবে না, কিন্তু কি কথা সে বলল তা বলতে পারবে না? মাটির দিকে তাকিয়ে বিভা আস্তে আস্তে বলল, তোমার আর আমার সম্বন্ধে। তুমি একটা দুশ্চরিত্র লম্পট। তোমার সঙ্গে আমি। সিঁড়িতে কাদের পায়ের শব্দ হলো। আর কিছু বলতে পারল না বিভা। এবার এলো একটি দম্পতি, তৃষা সুবিমল। বিভা সুভাষের মতো এদের নামও একসঙ্গে উচ্চারিত হয়। এদের অবস্থা বেশ সচ্ছল। সন্ধ্যাবেলা প্রায়ই কোনো না কোনো বন্ধুর বাড়িতে আড্ডা দিতে আসে। সুবিমল ওপরে এসেই উল্লাসের সঙ্গে বলল, গন্ধ পেয়ে এসেছি, চিংড়ি মাছের কচুরি। বাবা, আমাদের বাদ দেবে ভেবেছিলে? তৃষা বলল, দুজনে মুখোমুখি বসে কি গল্প হচ্ছে, হ্যাঁ? আমরা শুনতে পারি না? বিভা বলল, নিশ্চয়ই দুপুরবেলা অফিসে সুভাষের সঙ্গে ফোনে কথা হয়েছে। তৃষা, তোদের বাড়ির ফোন তো খারাপ। তৃষা বলল, হ্যাঁ, ফোন খারাপ, কিন্তু তুই রামুকে দিয়ে একটা চিরকুট পাঠাতে পারতিস না? বিভা বলল, অত আমি পারি না, আয় বস। তৃষা ভ্রুভঙ্গি করে বলল, আমরা কিছু পাবো? তার ধীমান সব কচুরি শেষ করে ফেলেছে। ব্যাচেলর হয়ে ধীমান যেন সবার মাথা কিনে রেখেছে, সব বাড়িতেই ওর স্পেশাল খাতির। ধীমান বিভার সঙ্গে চোখাচোখি করল। বিভা খুব ভালোই জানে ধীমান অন্য কোনো বাড়িতে পারতপক্ষে যায় না। হঠাৎ কোথায় গিয়ে হাজির হওয়ার তো প্রশ্নই ওঠে না। এরপর আরও অনেক কচুরি এলো, লঘু কথাবার্তা শুরু হয়ে গেল। ধীমান সে আড্ডায় বিশেষ যোগ দিচ্ছে না। সে শুধু ভেবে চলেছে কে বিভাকে অসভ্য ভাষায় ফোন করতে পারে। চেনাশুনো কেউ। সাত্তকী হতে পারে কি? সাত্তকী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কিন্তু নিভৃত আড্ডায় খানিকটা মদ খেলেই দারুণ খিস্তি খেউড় শুরু করে। তখন তার মুখের ভাষা শুনলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এই মানুষটি একজন অধ্যাপক। তবু সাত্তকী নাম না বলে টেলিফোনে খারাপ কথা বলার মতো মানুষ বোধহয় নয়। যারা ওইসব করে তারা বিকৃত রুচির পারভার্ট। সাত্তকীর সব কিছুই খোলাখুলি। তাহলে কে? চেনাশুনো কারুকেই এতটা নিচু স্তরের মানুষ বলে মনে হয় না। অবশ্য এদের চেনা শক্ত। অন্য সময় একেবারে ভালো মানুষটি সেজে থাকে। সুবিমল এক সময় ধীমানের দিকে ফিরে বলল, ভাই ধীমান, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। আমাদের গ্রামের বাড়িতে একজন পুরুত মশাই ছিলেন। তিনি প্রাইমারি স্কুলে মাস্টারিও করতেন। আমার হাতে খড়ি হয়েছে তার কাছে। সেই পুরুত মশাই অনেকদিন ধরে অসুস্থ। তার একটিমাত্র ছেলে বিএসসি পাশ করে বেকার বসে আছে। পুরুতমশাই আমার কাছে চিঠি দিয়ে ছেলেটিকে পাঠিয়েছেন। তোমাকে ভাই তার একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। ধীমান বলল, আমি কোথায় চাকরি পাব? সুবিমল বলল, তুমি অনেকের চাকরির ব্যবস্থা করে দিয়েছ আমি জানি। তুমি ভাই এর জন্য একটা ব্যবস্থা করে দাও। ওদের অবস্থা খুবই খারাপ। বিভা বলল, তোমরা কেন সব দায়িত্ব ধীমানের উপর চাপাবে? নিজেরা চেষ্টা করো। ধীমান হেসে বলল, আপনাদের নিজস্ব ব্যবসা আছে, আপনার বন্ধুবান্ধবরা বড় চাকরি করে, ইনকাম ট্যাক্সের চিফ কমিশনার আপনার বন্ধু, আপনারা চাকরি দিতে পারবেন না? আমি তো সামান্য একটা ব্যাংকের কেরানি। সুবিমল বলল, আমাদের অফিসে ইউনিয়নের কি ঝামেলা, ওদের লোক ছাড়া নতুন কাউকে আমরা ঢোকাতেই পারি না। তুমি মোটেই কেরানি নও, বড় অফিসার। পার্টিদের লাখ লাখ টাকা লোন দাও, তারা তোমায় খাতির করে। তৃষা বলল,
ধীমান অনেক লোকের উপকার করে, সেই জন্যই তো ধীমানকে আমার এত ভালো লাগে। হ্যাঁ রে বিভা, তোর কোন দুঃসম্পর্কের দেওরকে ধীমান চাকরি করে দিয়েছে না? তৃষা বলতে চাইল, বিভার অনুরোধে ধীমান যখন একজনের কাজের ব্যবস্থা করে দিয়েছে, তাহলে তৃষার অনুরোধেই বা দেবে না কেন? সুবিমল বলল, ছেলেটিকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব, একবার কথা বলে দেখবে? ছেলেটিকে দেখলেই তুমি বুঝতে পারবে। বিভা বলল, না না, ওর বাড়িতে পাঠিও না, একবার রটে গেলে ওর বাড়িতে বেকার ছেলেদের লাইন পড়ে যাবে। এই কথাটা ধীমানেরই বলা উচিত ছিল, বিভার মুখে ঠিক মানায় না। তবু বিভা এরকম কথা বলে ফেলে। ধীমান বলল, আমার ব্যাংকেই পাঠিয়ে দেবেন, একবার চেষ্টা করে দেখব। এরপর কথাবার্তা আবার ঘুরে গেল অন্যদিকে। আরও একটি দম্পতি এলো। একটু পরে উঠে পড়ল ধীমান জরুরি কাজের ছুতো দেখিয়ে। আসলে তার কোনো কাজ নেই। বিভা তাকে থেকে যাওয়ার অনুরোধ জানাল না। সে জানে বেশি লোকের মাঝখানে ধীমান স্বস্তি বোধ করে না। ও বাড়ি থেকে বেরিয়ে ধীমান একবার ভাবল তাসের আড্ডায় যাবে কিনা। ইচ্ছেটা প্রবল হল না তেমন। তখনই ট্যাক্সি নেয়ার বদলে সে হাঁটতে লাগল। মাথার মধ্যে একটাই কথা ঘুরছে, কে অত রাতে টেলিফোন করেছিল বিভাকে? কে সেই পাষণ্ড যে বিভার মনে দুঃখ দিয়েছে? তাকে যদি একবার হাতের কাছে পাওয়া যেত। দিন তিনেক বাদে ভোরবেলা দরজায় বেল বাজতেই ধীমানের মেজাজ খারাপ হয়ে গেল। ইনু নামের সেই মেয়েটি 5:30টার সময় বাসন মাজতে আসে। ধীমানকে ঘুম থেকে উঠে এসে দরজা খুলে দিতে হয়। কাল ধীমান রাত 2:30 পর্যন্ত বই পড়েছে, এখনও তার চোখ ঘুমে ভরা। না, এভাবে চলতে পারে না। দরজা খুলতেই ধীমান দেখল মেয়েটি প্রতিদিনকার মতন একই ভঙ্গিতে দাঁড়িয়ে, ম্লান মুখ, বুকের কাছে হাত দুটো মুঠো করা, মাটির দিকে চোখ। পারতপক্ষে সে একটাও কথা বলে না। ধীমান খানিকটা রুক্ষস্বরে বলল, শোনো, তুমি অন্য যে বাড়িতে কাজ করো সেখানে আগে যেতে পারো না? মেয়েটি দুদিকে মাথা নাড়ল। অর্থাৎ সে বাড়ির লোক 7টা 7:30টার আগে দরজা খুলবে না, সেটাই এই মেয়েটির আসল কাজের বাড়ি। এখানে সে বদলির কাজ করছে, সুতরাং আসল কাজের বাড়ির সময় সে বদলাতে পারবে না। ধীমান জিজ্ঞেস করল, তোমার মাসির জ্বর কমেনি? মেয়েটি বলল, না, খুব জ্বর। ধীমান একটু চিন্তা করে বলল, ঠিক আছে, তোমাকে আবার আসতে হবে না, তোমার মাসি সেরে গেলে যেন আবার আসে। মেয়েটি যেন খুব আঘাত পেয়ে মুখ তুলে তাকালো। ধীমান বলল, মাইনে কাটব না, এ কদিন আমি নিজেই চালিয়ে নেব। ধীমান দরজা জুড়ে দাঁড়িয়ে আছে, মেয়েটি বাইরে। মেয়েটি এবার বলল, আজকের কাজ করে দিয়ে যাব না? ধীমান সরে গিয়ে বলল, ঠিক আছে, আজ বাসন টাসন মেজে দিয়ে যাও। ধীমান আবার গিয়ে শুয়ে পড়ল। বাকি ঘুমটা পুষিয়ে নিতে চাইল, কিন্তু ইচ্ছে করলেই তো মানুষ নিজের মাথাটাকে ঘুম পাড়াতে পারে না। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে লাগল ধীমান, অথচ উঠে পড়ে দাঁত টাত মেজে নিতেও ইচ্ছে করছে না, আলস্য লাগছে খুব। ইনু নিঃশব্দে কাজ করে যাচ্ছে, বাসন টাসন আর ভাঙেনি। এর মধ্যে কোনো সাড়া শব্দ না পাওয়া গেলেও বাড়িতে আরেকটি প্রাণী যে রয়েছে তা অনুভব করা যায়। একসময় দরজার কাছে ঠক করে একটা শব্দ হলো। এই শব্দটা ইনু ইচ্ছে করেই করেছে। দেয়ালের দিকে মুখ করে শুয়েছিল ধীমান, ফিরে তাকালো। দরজার কাছে একটা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইনু। অন্যদিন ধীমান বাথরুমে গেলে ইনু এই ঘরটা মুছে দেয়। আজ ধীমান এখনো শুয়ে আছে, তাই সে অনুমতি চাইছে। ধীমান জিজ্ঞেস করল, তুমি চা বানাতে পারো? ইনু ঘাড় হেলিয়ে বলল, পারি। ধীমান বলল, ঘর মুছে দিয়ে পরে 1 কাপ চা করে নিয়ে এসো তো, 1 চামচ চিনি দেবে, আর দেখো তো আমার খবরের কাগজ এসেছে কিনা। ইনু আগে খবরের কাগজ এনে দিয়ে রান্নাঘরে গেল চা বানাতে। ধীমান স্বাবলম্বী হলেও এক একদিন ইচ্ছে করে বিছানায় শুয়ে শুয়ে চা খেতে, এক একদিন ইচ্ছে করে তাকে কেউ ভাত বেড়ে দিক, খাওয়ার সময় কেউ সামনে বসে থাকুক। ইনু বেশ ভালোই চা বানায়। একটা ট্রেতে চা আর বিস্কুটের টিন সাজিয়ে খাটের পাশে একটা টুলে রাখল।
ধীমান জিজ্ঞেস করল, তুমি কোনোদিন চা খাও না? ইনু বলল, না। ধীমান আবার জিজ্ঞেস করল, তুমি অন্য কিছু খাবার খাও না কেন? রুটি ফুটি থাকে? ইনু বলল, অন্য বাড়িতে খাই। এরপর সে ঘর মুছতে লেগে গেল। ইনুর মুখের দিকে তাকিয়ে ধীমানের মনে হল এই মেয়েটি ঠিক ঝি শ্রেণীর নয়, মুখের রেখাতেই বোঝা যায়। ধীমানের এখানে যে কাজ করে সে হয়তো ওর আসল মাসি নয়। ইনুর গায়ের রং মাজা মাজা, ফর্সার দিকেই, নাক চোখ সুশ্রী, শরীরে সদ্য যৌবন আসি আসি করছে, কিন্তু মুখে সবসময় ভীতু ভীতু ভাব কেন? বোধহয় ওকে কেউ সাবধান করে দিয়েছে ধীমান একা থাকে, সে একজন সমর্থ পুরুষ, ফ্ল্যাটের দরজা বন্ধ, তার কাছাকাছি একটি কিশোরী। এরকম অনেক কেলেঙ্কারির কথা শোনা যায়। নিছক পেটের দায়ে যারা দাসীবাদীর কাজ করতে আসে তাদের শরীর ভোগ করতে গিয়ে কারোর প্রবৃত্তি হয়। অথচ এরকম ঘটনা তো ঘটে ঠিকই। কিছু মানুষ এসব মেয়েদের অসহায় অবস্থার সুযোগ নেয়। সেসব মানুষ কেমন হয় তা ধীমান জানে না। ধীমান হঠাৎ জিজ্ঞেস করল, ইনু, তুমি লেখাপড়া কিছু শিখেছ? ইনু এবার মুখ তুলে তাকিয়ে বেশ কয়েক মুহূর্ত চেয়ে রইল। সেই ভয়ের তো ভাবটা এখনো আছে। আস্তে আস্তে বলল, না, একটুখানি। আবার সে নেতা বুলোতে বুলোতে মাথা গুলিয়ে দিল খাটের নিচে। এর সঙ্গে চেষ্টা করলেও কথাবার্তা চালানো যাবে না। এ মেয়েটি কথা বলতে চায় না। একসময় ইনু বলল, আমার হয়ে গেছে, আমি যাচ্ছি। ধীমান এখনো বিছানায় শুয়ে আছে, উঠল না। বলল, ওই টেবিলের ওপর কাগজ আর ডট পেন আছে, তোমার নাম ঠিকানা লিখে দিয়ে যাও, যদি হঠাৎ খুব দরকার পড়ে খবর দেব। ইনু কাঠের মতো দাঁড়িয়ে রইল 1 মিনিট। ধীমান দেখতে চায় এবার ও কি বলে। ধীমানের দৃঢ় ধারণা হয়েছে ও লিখতে পড়তে জানে। ইনু কিছুটা ইতস্তত করে কলম তুলে নিয়ে কাগজে লিখল কিছু। খাটের একপাশে ঝুলছে ধীমানের গত রাত্রির জামা। তার পকেট থেকে একটা 50 টাকার নোট বার করে সে বলল, তুমি যে কয়দিন কাজ করলে এটা নাও, তোমার মাসি পুরো মাইনেই পাবে। ইনু বেশ জোরে জোরে মাথা নেড়ে বলল, না না, আমার টাকা চাই না। এটাও যেন ধীমানের একটা পরীক্ষা। সে জানত মেয়েটি আপত্তি জানাবে। ওর আত্মসম্মান জ্ঞান আছে, পেশাদার ঝি হলে সঙ্গে সঙ্গে নিয়ে নিত। ধীমান জোর গলায় বলল, নাও, আমি দিচ্ছি, নাও। ধীমান নোটটা বাড়িয়ে ধরে আছে। ইনু ধীমানের ব্যক্তিত্ব অগ্রাহ্য করতে পারল না। দম দেয়া পুতুলের মতন একটু একটু করে এগিয়ে এলো। এই প্রথম ওকে খুব কাছে থেকে দেখল ধীমান। ভালো করে খেতে পায় না বোঝা যায়, অথচ ওর খাওয়ার লোভ নেই। শাড়ি বেশ ময়লা, চোখের নিচে গভীর বিষাদের রেখা। টাকাটা নিয়ে ইনু চলে গেল। শব্দ হলো দরজা বন্ধ হওয়ার। ইনু আর কোনোদিন আসবে না। এটাই তো ঠিক হয়েছে। ধীমান নিজেই ওকে আসতে বারণ করেছে। এটা ফ্ল্যাট বাড়ি। অন্য ফ্ল্যাটের লোকেরা নিশ্চয়ই একসময় লক্ষ্য করবে ধীমানের ফ্ল্যাটে একটা যুবতী মেয়ে আসে। অনেক লোকই রসালো গল্প ছড়াতে ভালোবাসে। এই জন্যই তো ধীমান বয়স্কা ঝি রেখেছিল। ধীমানের ফ্ল্যাটে তার কোনো বান্ধবী এলে কেউ আপত্তি জানাবে না, কিন্তু যুবতী ঝি দেখলেই কানাকানি শুরু হয়ে যেতে পারে। ধীমান এবার উঠে গিয়ে টেবিলের উপর কাগজটা দেখল। নিজের নাম লেখেনি ইনু। পার্ক সার্কাসের দিকে একটা ঠিকানা, খুব সম্ভবত বস্তি। গোটা গোটা হাতের লেখা, বানান ভুল নেই। অন্তত ক্লাস 9 পর্যন্ত পড়েছে মনে হয়। ঠিকানাটা দিয়ে কি হবে? ধীমান নিশ্চিত কখনো ওই বস্তিতে খোঁজ করতে যাবে না। কাজের লোক ছাড়াই কয়েকটা দিন চালিয়ে নেওয়া যাবে। রাঁধবে না, বাইরে খাবে, তাতে এঁটো বাসন জমবে না। ইনুর মাসি জ্বর থেকে সেরে উঠলে ঠিকই আবার কাজে যোগ দেবে। সারাদিন ইনুর কথাই ধীমানের মাথায় ঘুরতে লাগল। মনের কোথাও একটু ঘা দিয়েছে এই মেয়েটা। এর কথা বিভাকেও এখনো বলা হয়নি। সুভাষ আর বিভা কয়েকদিনের জন্য দুর্গাপুর গেছে।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খেলা নয়। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।